গতদিন একটা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে টি পদ্ধতি। আজকের আলোচনাটা পাই পদ্ধতি হবে, দিয়ে আবার আমরা হিস্টোরিক্যালি কথাবার্তা বলে তারপরে গাণিতিক সমস্যার সমাধানের দিকে যাব। তো কিছু কিছু পরিবর্তনের জন্য পদ্ধতিগত কথাগুলো এখানে আসা, এখানকার পরিবর্তনের মৌলিক দিক, যে দিকটার উপরে মূলত ইহা পরিবর্তন হয়েছে, সেটা কথাটা হচ্ছে কি, যদি পাই পদ্ধতি বলে, কথাটা এমন, পরিবহন লাইনের মোট রেজিস্ট্যান্স এবং মোট রিঅ্যাক্ট্যান্স যেটা টি পদ্ধতিতে সমান দুই ভাগে ভাগ হয়েছিল, এটা গতদিনের আলোচনা। কিন্তু এই পদ্ধতিতে তার পার্থক্য হচ্ছে কোনো ভাগাভাগি হবে না। পাই পদ্ধতিতে কি জানা, এই আগে কথাগুলো শোনো, লেখালেখি পরেও করতে পারবা, কথাটা হারিয়ে ফেলো। বলছি যে এই পাই পদ্ধতিতে পরিবহন লাইনের মোট দৈর্ঘ্যের মোট রেজিস্ট্যান্স এবং মোট ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স পুরো ভাগাভাগি হবে না, যা আছে তাই থাকবে। বোঝা গেল? ওই মোট দৈর্ঘ্যের মোট রেজিস্ট্যান্সে এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সে যে দুইটা প্রান্ত, একটা প্রেরণ আর একটা হচ্ছে গ্রহণ, এই দুই প্রান্তে ওই দুই ক্যাপাসিট্যান্স স্থাপন করে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে দুই প্রান্তে দুই ক্যাপাসিট্যান্স মানে এই যে আমি এখানে যেটা দেখিয়েছি, দেখো খেয়াল করে, একটা হচ্ছে লোড প্রান্তে আর একটা হচ্ছে প্রেরণ প্রান্তে, উভয় প্রান্তে ক্যাপাসিট্যান্স রেখেছি, রেখে আমি হিসাব বিকাশ করব। তাহলে আবারও আমি একটু পিছনে যাই, মোট দৈর্ঘ্যের মোট রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স নো চেঞ্জ, যা আছে তাই ব্যবহার হবে। এই ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে এসে যাহা হবে সেটা ঠিক ইম্পিডেন্সের অর্ধেকের ন্যায়। কেমন কথা? y1 এবং y2 মান সমান, সেটা কতটুকু মোট অ্যাডমিটেন্সের সমান। আগে পদ্ধতির মৌলিক কথাটা আগে অ্যাটেনশনের সাথে খেয়াল করতে হবে যে এই পদ্ধতিটা কিভাবে বা কেমন ভাবে হলো। রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স একই থাকবে, অঙ্কের ভেতরে তো অ্যাডমিটেন্সের কথা বলা থাকবে। আমি একবারে অ্যাডমিটেন্স বলছি, অ্যাডমিটেন্সে যে থাকবে তা কিন্তু না, এটা পূর্বের কথা। ক্যাপাসিট্যান্স থাকতে পারে, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স থাকতে পারে। আমি তৈরি করি নেব কিসে? অ্যাডমিটেন্সে। সেই অ্যাডমিটেন্স যে মানটা হবে তাকে দুই দিয়ে ভাগ করবা, দিয়ে যে ভাগ অংশ আসবে সেটাই হচ্ছে উভয় প্রান্তের অ্যাডমিটেন্সের মান। তাও বোঝা গেল? মোট যে অ্যাডমিটেন্স আছে সেই অ্যাডমিটেন্সকে আমি দুই দিয়ে ভাগ করব, তাহলে দুইটা ভাগ পেলাম না? সেই দুইটা ভাগই হচ্ছে, একটা ভাগ হচ্ছে গ্রহণ প্রান্তে, একটা ভাগ হচ্ছে প্রেরণ প্রান্তে। নামটা কি? মনে করলাম গ্রহণ প্রান্তের অ্যাডমিটেন্সের নাম y1, প্রেরণ প্রান্তের অ্যাডমিটেন্সের নাম y2। তাহলে y1 y2 দুই প্রান্তের অ্যাডমিটেন্স মান কতটুকু? মোট যে অ্যাডমিটেন্স তার দুই দিয়ে ভাগ। এইটাই হচ্ছে এর বৈশিষ্ট্যগত পরিবর্তন। এবার ইন্টারনাল ক্যালকুলেশন একে আগের মতো হবে? নো নেভার। এর ধারাবাহিকতা চেঞ্জ হয়ে আসবে, কিন্তু রেজাল্ট একই দাঁড়াবে। কি একই দাঁড়াবে? এই অঙ্কটাকে যদি আমি টিতে করি যে রেজাল্ট আসবে, প্রান্তিকে করলেও একই রেজাল্ট আসবে, আবার এই পদ্ধতিতে করলেও একই রেজাল্ট আসবে। শুধুমাত্র ইন্টারনাল পদ্ধতিটা হচ্ছে আলাদা ক্যালকুলেশন। এই কথা কি কারণ বোঝা গেল যে পাই পদ্ধতি, এই পদ্ধতিটা সম্বন্ধে কথা বললাম। তাহলে আবারও বলছি, মোট অ্যাডমিটেন্সকে সমান দুই ভাগে ভাগ করে দুই প্রান্তে দিয়ে দেয়া, এই দুই প্রান্তের যে অ্যাডমিটেন্সের মানটা পেলাম আমি, সেটাই হচ্ছে মোট অ্যাডমিটেন্সের অর্ধেক মান। তাহলে এটাও যা ওটাও তাই। আর মোট দৈর্ঘ্যের মোট রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স ইহা একই থাকিবে, একে কিন্তু ভাগ করার কোনো প্রয়োজন নাই। টিতে দেখো তার উল্টো কথা, টিতে হচ্ছে ক্যাপাসিট্যান্স বা অ্যাডমিটেন্স আমি ঠিক রেখেছিলাম, ভাগ করেছিলাম কাকে? মোট দৈর্ঘ্যের মোট রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সকে সমান দুই ভাগে ভাগ করেছিলাম, মানে সেখানে ছিল দুই দিয়ে ভাগ, সেটা রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে রেজিস্ট্যান্স ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স ঠিক থাকলে অ্যাডমিটেন্স দুই ভাগে ভাগ। বোঝা গেল কথা নাকি বোঝা যায়নি?
এরপরে চর্চা করতে করতে দেখবা যে জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু চর্চা মাস্ট। চর্চা ব্যতিরিকে কারোর ক্ষমতাই নাই বলা বা পরীক্ষার হলে নিজে করা, এটা কখনোই সম্ভব হবে না। যার জন্য বারবার বলি যে চর্চা কিন্তু মাস্ট। এবার সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী কারেন্ট ভোল্টেজের উপস্থিতিতে আমাদের গ্রহণ প্রান্ত থেকে প্রান্তে আসার প্রক্রিয়াটা আগে মৌলিকভাবে আমি বলে নিই, তারপরে লিখি। আয়ার কিভাবে নির্মিত হবে এটা মনে হয় আর বলার দরকার নাই, এটা গততে যা যেভাবে লিখে এসেছি তাই। এই সেকশনটাই আসার আগে এই জায়গাটা, এই কারেন্টটার নাম দিলাম আমি আইএল, একটা নতুন কারেন্ট নাম দিচ্ছি আমি। আইএলটা হচ্ছে IC1 এবং আইআর এর ভেক্টর যোগফল আইএল। বুঝা যাচ্ছে কথা? এখন IC1 কি করে হবে, কারেন্ট কি করে হবে, বাধা আছে, তাহলে নিশ্চয় আরেকটা জিনিস দরকার, সেটা কি ভোল্টেজ, নাহলে আমি কারেন্ট পাবো না। এখন ভোল্টেজ কত, এর সামনে দেখো কোনো ড্রপ উপাংশ নাই। ড্রপ উপাংশ বলতে কাদেরকে বোঝায়, বাধা উপাংশ। এরাই হচ্ছে ভোল্টেজকে ড্রপ ঘটায়। আমাদের যেগুলো বাধা উপাংশ সেগুলোর কাজ কি, এরাই হচ্ছে ভোল্টেজকে ড্রপ ঘটায়। তাহলে যেহেতু কোনো বাধা উপাংশ নাই, তাহলে এখানে যে ভোল্টেজটা আমার ছিল সেই ভোল্টেজটা এটা আড়াইতে হবে। বুঝা গেছে? তাহলে কার ভোল্টেজ আমি পেয়ে গেলাম, কোন ভোল্টেজ, লোডের গ্রহণ প্রান্তের যে ভোল্টেজ সেই ভোল্টেজটাই এখানকার। তাহলে ভোল্টেজ জানা হলো, বাধা জানা আছে, তাহলে নিশ্চয়ই কারেন্ট কি, ভোল্টেজকে বাধা দিয়ে ভাগ করলে কারেন্ট হবে। কিন্তু এখানে বাধাটাকে কি দিতে দিচ্ছি, অ্যাডমিটেন্স দিতে, যার জন্য ভাগ না হয়ে গুণ হয়ে যাবে। এগুলো কিন্তু সার্কিটের ভাষা অনুযায়ী, এখন অত বিশ্লেষণ করার পক্ষে দেওয়া সম্ভব নয়। আচ্ছা, IC1 আমি পেয়ে গেলাম, এবার আইএল পাবো। আইএলটা কি, IC1 এবং আইআর এর ভেক্টর সামেশন। তাহলে আইএল হলো, আইএল এই দুই জোড়ার সাথে সম্মিলিত হয়ে একটা ভোল্টেজ ড্রপ তৈরি করবে। এখানকার ভোল্টেজ যদি ভিআর হয়, তাহলে এই প্রান্তে ভোল্টেজ কি হবে, এও ভিআর। যেহেতু আড়াআড়িতে ভোল্টেজের কোনো মানের পার্থক্য হয় না, সেই ভিআর এর সাথে যদি এই ড্রপটা আমি ভেক্টরিক্যালি যোগ করি, তাহলে নিশ্চয়ই ভিএস পাবো। বোঝা গেছে কি? এই ভোল্টেজের সাথে ড্রপটা ভেক্টরিক্যালি যোগ করলেই আমি পেয়ে যাব কি, ভিএস। এখানে ভিএস সরাসরি লিখলাম এই কারণে, আমি যদি এইটাকে এই প্রান্তে লিখি তাহলে তো সেই ভিএসই হয়ে যাচ্ছে, এই জন্য সরাসরি এখানে লেখা। বোঝা গেছে কথাটা? এখন ভিএস জানা হয়ে গেল, এবার আইএস জানবো কি করে, আইএল এবং IC2 ভেক্টর যোগফল আইএস হবে। এখন IC2 কি করে হবে, বাধা আছে, তার আড়াআড়ি ভোল্টেজকে ওই ভিএস, এদের দুই জোড়া সমন্বয়ে হবে কি আবার IC2 এবং আইএল ভেক্টর যোগ করলে পেয়ে যাব আইএস। অর্থাৎ আমার সেই মৌলিক উপাংশ হয়ে গেল একটি ভিএস এবং একটি আইএস। তাহলে আমার অঙ্ক আসল কাজ শেষ। এখন চাওয়া পাওয়ার উপরে নির্ভর করবে তারা কি চাচ্ছে আর কি দিতে হবে। এখন আমরা যদি ধারাবাহিকতাগুলো লেখার চেষ্টা করি, তাহলে কি আসবে, ফার্স্টে হচ্ছে আমাদের আয়ার, ইয়ার √3 ভিআর cos θ। এগুলো পূর্বে যা কথা বলেছি সেই জাতীয় কথাবার্তা এখানে থাকবে, এখানে নতুন কোনো কথাবার্তা নেই। এটাকে রেক্টাঙ্গুলার পোলার নিতে হবে, সেটা আমি আগেও বলেছিলাম। গেল আয়ার। এইবার দুই হচ্ছে অ্যাডমিটেন্স। আবারও বলি, এটা বইতে অ্যাডমিটেন্স থাকতেও পারে, নাও পারে। তাহলে কি থাকতে পারে, সি থাকতে পারে, ক্যাপাসিটি রিঅ্যাক্টেন্স থাকতে পারে, আবার সরাসরি অ্যাডমিটেন্স। কি করে চিনি বুঝবো আমি কার কি মান আছে? যদি মাইক্রোফ্যারাড বলা থাকে তাহলে বুঝবো এটা সি মান, যদি ওহম বলা থাকে তাহলে বুঝবো ক্যাপাসিটি রিঅ্যাক্টেন্সের মান, যদি বলা থাকে মোহ তাহলে বুঝবো যে এটা অ্যাডমিটেন্স। বোঝা গেছে কথাটা? তাহলে এখন আমি IC1 বার করছি। IC1 হচ্ছে কি, ভিআর কোণ থিটা। কিছুক্ষণ আগে বলেছিলাম যে বাধা দিয়ে ভাগ করে দিলেই অ্যাডমিটেন্স হয়ে যাবে, কিন্তু বাধার উল্টা চরিত্র যে সেই কিন্তু অ্যাডমিটেন্স, যার জন্য হয়ে যাবে কি y মান কোণ 90।
এখানে কি হলো গুণ। অ্যাকচুয়ালি বাধাটাকে কি বলি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স যদি আমি এখানে রাখতাম তাহলে 1/xc মানে হচ্ছে y। এটা গত দিনের আলোচনা, এটা কিন্তু খুব কঠিন কিছু না। যে গিয়ারের সাথে যদি আমি অ্যাডমিটেন্স গুণ করে দিই তাহলে আমার কারেন্ট হয়ে যাবে। আর ভাগ করতে হবে কখন? যখন আমার ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স থাকবে তখন। যখন থাকবে তখন চিন্তা করবে, কারণ আমি তো অ্যাডমিটেন্স বাড়িয়ে নেব, সুতরাং এখানে ভাগের বিষয় নেই। এইবার এই জিনিসটা দেখতে বলার তুমি লাস্টে করে ফেলে রেখে দিবা। হলো 3 নম্বরে আসবে হচ্ছে আমাদের আইএল আইআর যোগ আইসি1। এই যে আইআর এবং আইসি1 এর ভেক্টর যোগফল করলে আবারও তুমি মান দিক দিয়ে একটা রেজাল্ট পাবে। পাওয়া যাবে না ফার্স্টে পোলার তারপরে রেক্টেঙ্গুলার করলে রেজাল্টটা যেটা আমরা পূর্বে বলেছিলাম। এইবার 4 ইম্পিডেন্স আর প্লাস জে অফ এক্সএল। তাহলে এই ভ্যালুগুলো বসালে আবার মান দিক আসবে, আবার আসবে কিনা। এইবার 5 ভোল্টেজ ড্রপ এইবার ড্রপ ভোল্টেজ কি করে হবে? এই বাধাটার ভেতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে, কারেন্ট অনেক জায়গা আছে, এর ভেতর দিয়ে যাচ্ছে কোন কারেন্ট? আইএল। আর বাধাকে ইম্পিডেন্স, মানে আমি লিখব কি আইএল জেড মান বিকাশ। তাহলে এটা কি হয়ে গেল? ভোল্টেজ ড্রপ। এইবার ছয় নম্বর ভিএস। ভিএস কি হবে? হ্যাঁ, ভিআর কোণ থিটা প্লাস ভোল্টেজ ড্রপ, মানে যে মানটা আমরা বার করলাম। তাহলে এইগুলো মানগুলো বসালে আবার এই মান দিক আসবে আমার। কি বোঝা গেছে কিনা? এইবার 7 IC2। এইবার এখানে কি লিখব? তার আড়াআড়ি ভোল্টেজ কে ভিএস কোণ থিটা গুণিত ওই জায়গাটার অ্যাডমিটেন্স। লক্ষণীয় বিষয়, ওই জায়গাটার অ্যাডমিটেন্স কোন মান হবে? মোট মানের মধ্যে ওহা কি? ওহা ওয়াই মান। যাহাই y2 তাহাই y1। কারণ এই মান দুইটা কিভাবে পেয়েছিলাম আমি? মোট মানকে 2 দিয়ে ভাগ করে যে মান পেয়েছিলাম, তাহলে দুই প্রান্তের মানই এক। তাহলে এই অবস্থায় আমি পেয়ে যাব ভিএস আর আইসি2 মান এবং দিক পেয়ে যাব। ওইটাকে আবার রেক্টেঙ্গুলার করলে যা হয় তাই হবে, অসুবিধা নেই। লাস্টে আমার আসবে 8 নম্বর আইএস। তাহলে কি দাঁড়াবে? আইএল আইসি2। এইবার এখান থেকে মান বোঝা গেল কথা? আইএস চলে আসলাম, কিন্তু আমি আইএস আসলে হচ্ছে আইএল প্লাস আইসি2। তাহলে আমার আইএস হয়ে গেল। এখন cos θ s পূর্বে যেভাবে লিখেছিলাম, cos অফ ভিএস এর কোণ প্লাস মাইনাস অফ আইএস এর কোণ, তাহলে পেয়ে যাবো cos θ s। পিএস কি করে পাবো? √3 ভিএস আইএস cos θ s। এরপরে ভোল্টেজ রেগুলেশন বা পরিবহন দক্ষতা, যেগুলো আমরা প্রান্তিকও যেভাবে নির্ণয় করেছিলাম ওই ধরনের নির্ণয়েরই সূত্র সমূহ। পরিবর্তন হচ্ছে কোথায়? পদ্ধতিগত পরিবর্তন। এই ধারাবাহিকতাটা কেবলমাত্র প্রযোজ্য পায়ের ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নহে। বোঝা গেছে? এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই পরীক্ষায় আসার বিষয়ে এই ছোট প্রশ্ন আবার জটিল আকার ধারণ করে। সরাসরি একটা প্রশ্ন বলতে পারে যে পাই পদ্ধতির ভেক্টর চিত্র দেখা, পাই পদ্ধতির সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো, পাই পদ্ধতির ব্যবহৃত উপাংশগুলির নাম লিখো। এই যে কথাগুলো তখন তোমার এই জায়গাগুলোতে আসতে হয়, দেখতে হয়, বুঝতে হয়, না হলে করা যাবে। এখন যারা আমি ধাপে ধাপে কাজটা শেষ করি।
আইএস পর্যন্ত নির্ণয়ের যে ধারাবাহিকতা, কি হবে, কি করব, কি বিষয়, এটা সম্পূর্ণ নির্ভর করবে কিন্তু চর্চার উপরে। আমি আবারও বলছি, চর্চা ব্যাপারকে কষ্টও করা যাবে না, বোঝাও যাবে না, কোনো কিছুই নাই। আমি যতই বলি না কেন, তুমি বুঝেছো কিনা, তুমি মাথা নাড়ি দিয়ে হয়তো করে দিতে পারো যে হ্যাঁ স্যার আমি বুঝেছি। এই বোঝাটার সঙ্গে সম্পূর্ণতা নির্ভর করবে একদম নিজে হাতে করে চর্চা করার পর। তার আগে কখনোই এটা কারোর জন্যই সম্ভব হয়নি। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আমি আলোচনা করব এখন, সেটা হচ্ছে এর ভেক্টর চিত্র কেমন হয় সেটা অঙ্কন করা বা পুনরায় প্র্যাকটিসে সেই বিষয়টাকে আয়ত্ত করা। তাহলে এখানে কারোর কি কোনো জিজ্ঞাসা আছে? জিজ্ঞাসা অনেক থাকবে রে বাবা, এখন বলে লাভ নাই। আমি তো বলছি এই ধারাবাহিকতা তুমি মনের ভেতরে রাখো। এর পরের যে অংশগুলো আছে সেটাও সবগুলোই বোঝা। এখানে কোনোটা আন্দাজে প্রতিষ্ঠিত হয়নি, হবে না। আমার জানা না থাকলে আমি না বুঝতে আন্দাজের কথা বলতে পারি, কিন্তু জানা বোঝার আলোকে এইগুলো কোনোটাই আন্দাজে প্রতিষ্ঠিত নয়। এগুলো হচ্ছে টেকনোলজির মৌলিক বিষয় সমূহ। প্রথমত যে কাজটা সেটা পূর্বের ন্যায় কি করতে হবে, কি বলেছিলাম এর আগে, কি করতে হবে? আমি অঙ্ক করার আগে এই সার্কিট চিত্রটা আঁকবো। আঁকার পর আমি যে ধারাবাহিকতা যে আপনারা এটা লিখলাম, এটা তুমি আবার সার্কিট দেখে দেখে তুমি লিখতে পারছো কিনা, এই লিখতে পারাটা কিন্তু একটা বোঝার অংশ। এরপরে হচ্ছে অঙ্ক করতে হবে, কার কোন মান বলা আছে সেটা সম্বন্ধে জ্ঞাত হয়ে তারপরে আমার অঙ্কের সমাধানের দিকে যেতে হবে, নইলে নয়। নাও স্টার্ট। এখন ভেক্টর চিত্র আঁকাচ্ছি আমি, কোনো কিছু ভাষার কিছু নাই। মনে সাহস নিয়ে এই এক্স অক্ষ ওয়াই অক্ষ আমি আঁকিয়ে দিলাম। বোঝা গেছে? সিম্পল কাগজে করলাম কি, এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকিয়ে নিয়েছি। কি দিয়ে? পেন্সিল দিয়ে। কখনো বল পেন ব্যবহার করবে না, পেন্সিল। এইবার প্রথম দাগাঙ্কিত প্রথম যে লাইনটা আমি আঁকাবো সেটা হচ্ছে ভোল্টেজের। মনে করলাম সেই ভোল্টেজের লাইন আঁকে নেবো। এই বিক্রিয়া কোন কত? 0। এই ভোল্টেজটা কোন ভোল্টেজ? লোড পরিচালনার জন্য যে ভোল্টেজটা ব্যবহার করা হয়েছিল সেই ভোল্টেজ, যার নাম গ্রহণ প্রান্তের ভোল্টেজ। বোঝা গেল কথাটা? এইবার আঁকাবো কাকে? আয়ারকে। আয়ার কিভাবে আঁকাবো? আয়ার আঁকানোর নিয়ম হচ্ছে, আয়ার কিভাবে হবে, কিভাবে আঁকাবো নির্ভর করবে তার কোণের উপরে। ব্যাপারে কথাগুলো শোনো, কিন্তু অমনোযোগী হয়ে না, তাহলে আমার এই বকবক করাটা দিতে হয়ে যাবে। আয়ার কিভাবে আঁকাবো প্রশ্ন হচ্ছে না? আয়ারের আমি কি পাবো? একটা মান পাবো আর একটা দিক পাবো। মানটা হাই হোক, ভেক্টর চিত্রের সব থেকে বড় ভূমিকা পালন করবে মান নিয়ে নয়, দিক দিয়ে। কি দিকটা হচ্ছে বড় ফ্যাক্টর। মান প্রয়োজন আছে, কিন্তু আঁকানোর ক্ষেত্রে দিকটা হচ্ছে আমার অতীব জরুরি। তাহলে এই আলোকে আয়ার যে আঁকাবো, তাহলে আয়ারের কোণ কি হবে এইটাকে জানতে হবে। গিয়ারের কোণ কি? 0। কি করে বুঝলাম আমি গিয়ারের কোণ যে 0 বুঝলাম কি করে? রেফারেন্স পরের কথা, রেফারেন্স যে কোনো জিনিসকে ধরা যায়। এটা এক্স অক্ষের উপরে অবস্থিত। এটা কি? আমি দুইটা অক্ষ বারবার বলছি না, একটা কি এক্স আর একটা ওয়াই। এই দুইটার ভেতরে যে রেখাপতনগুলো হবে তার নামই ভেক্টর চিত্র। সোজা কথা শেষ। তো গিয়ারকে আমি কোন বরাবর রাখছি? কেন এক্স বরাবর রাখলাম? আমি ওয়াই বরাবর তো রাখলাম না, বা অন্য কোনো কোণে তো রাখলাম না, তো এক্স বরাবর রাখলাম কেন? রাখার কারণটাই হচ্ছে গিয়ারের কোণ 0। তাহলে ভেক্টর চিত্র আঁকাটা হলে তো কোণের বিষয়টা থাকবে। মান 11 কেজি, কোণ 0, তার জন্য এইভাবে হয়েছে। কিন্তু কোণ যদি 0 না হয় অন্য কোনো মান হতো, তাহলে আমার এখানে থাকতো নাকি লেভার, সে তাহলে একটা কোণ করে থাকতে হতো। বোঝা গেছে? তাহলে কোণ 0 গিয়ার, এই জন্য এক্স অক্ষ বরাবর রেখে রাখছি। এবার কারেন্টের মান যাহাই হোক, কোণ কি হবে?
কোন তিন রকমের হতে পারে। একটা হচ্ছে বিয়োগবোধক কোণ হতে পারে, যোগবোধক কোণ হতে পারে, শূন্য হতে পারে। কথা কি বললাম? কারেন্টের কোণটা তিন ধরনের হতে পারে। মান কত সেটা না, কারণ আমি তো এখানে ভ্যালু দিই। যোগবোধক কোণ হতে পারে, বিয়োগবোধক কোণ হতে পারে, কোণ শূন্য হতে পারে। কারণ কোনটা হবে আমি তো জানি না। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা বিবেচনা করি বইতে পাওয়া যায়, সেই আলোকে বলছি কারেন্টের কোণটা বিয়োগবোধক কোণ, অর্থাৎ ইন্ডাকটিভ টাইপ লোড, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, কতগুলো কথা বলি। তাহলে ইন্ডাকটিভ টাইপ লোডটাই আমার বেশি ব্যবহার হয়, যার জন্য পাওয়ার ফ্যাক্টরটা কি ল্যাগিং, এবং কোনটা হয় কি আমার বিয়োগবোধক। তো বিয়োগবোধক কোনো কোণ, এবার তুমি মান যা খুশি তাই একটা ধরে নাও। মনে করলাম আমি কোণ ধরলাম এই জায়গায়। আচ্ছা, এটা আঁকানো এইগুলো কিন্তু আঁকাতে গিয়ে এলো। তুমি কিন্তু এই বিষয়গুলো তোমার এই তালাকি বিষয়গুলো তোমার মাথায় কাজ করবে, মানে দেখে ভালো করে বোঝা। এইভাবে দিলাম, এটা তো কোনো অসুবিধা নেই। বোঝা গেল কথা? এই দুটা বোঝা গেছে কেন পেছনে দিলাম? আমি ধরে দিলাম ইন্ডাকটিভ টাইপ লোড, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, যার জন্য কোণটা হয়ে গেল। এবার IC1, IC1টা কি? ভিআর এর আড়াআড়ি ভোল্টেজ হইতে এটার দাম কি? চার্জিং কারেন্ট ইহার 90 ডিগ্রি কৌণিক ব্যবধানে আগিয়ে থাকবে, আগানো লিডিং নাকি এখানে ল্যাগিং? লিডিং। কেন লিডিং? তো বটেই। এখন কোণ সরাসরি বলে দিচ্ছ, অন্য কোনো কোণ না, 90 ডিগ্রি। যেহেতু চার্জিং কারেন্ট সি লিখেছি আমি, IC1, তার মানে তার আড়াআড়ি ভোল্টেজ থেকে অন্য কোনো জায়গার ভোল্টেজ না, তার আড়াআড়ি ভোল্টেজ। ভোল্টেজটাকে ভিআর, তাহলে ভিআর থেকে IC1 মনে করলাম এই বড় ধর এই থাকলো, তাহলে তারপরে এটা নাই। এই ভেক্টর চিত্রে দুইটা জিনিস এক্সামিনার সবসময় ফলো করবে, খেয়াল করবে। একটা হচ্ছে কৌণিক ব্যবধান নাম পজিশনটা, আর একটা হচ্ছে প্যারালাল লাইন বলে। এছাড়া মান এবং কোণ আর তো মাপবে না। এই দুইটা দেখতে পারি, বোঝা যায় যে তার চিত্রটা ঠিক আছে। কৌণিক ব্যবধান 90 ডিগ্রি, যেমন তুমি কি বুঝতে পারবে না যে আমি যে লিখলাম 90 ডিগ্রি, আমি যদি বলতাম এই দুইটা 90 ডিগ্রি, তুমি মানতে নাকি? তুমি যদি বলতে না যে না এটা হয়নি, তোমার কাছে যেটা না এক্সামিনার কাছে সেটা না। তুমি কি এই 90 ডিগ্রির জন্য তুমি কোনো মার্ক দিতে পারবা যে এটা কি 90 ডিগ্রি হয়েছে? তাহলে মার্ক দেবো কি করে? তাহলে তোমার কাছেও যে শূন্য, এক্সামিনার কাছে সেটা একই শূন্য। এখানে তেমন কোনো পার্থক্য নেই। IC1 বোঝা গেল? এবার এখানে IL কি হবে, কি বলা আছে? IC1 এবং IR এর ভেক্টর যোগফল হচ্ছে IL। এটা গাণিতিক উপাত্ত আমি দেখিয়েছি যোগ দিয়ে। চিত্রে যোগ করবো কি করে? চিত্রে কিভাবে যোগ হবে? ঠিক প্রান্তিকে আমি এই কথাটা কিন্তু বলেছিলাম, এই দুইটা বাহুকে নিয়ে একটি সামুদ্রিক আঁকাতে হবে। সেই সামুদ্রিকের পণ্যটা হবে লব্ধি, এটা ফিজিক্সের ভাষা। এই লব্ধি মিনিং ওই দুইটা মানে ভেক্টর যোগফল। আর কথা বুঝানো মনে হয়, এই ভ্যালু এবং এই ভ্যালু, এই দুইটা মানকে নিয়ে যে রেখাপাতন হয়েছে, ওই দুইটা রেখাপাতন যাকে ফিজিক্সের ভাষায় বলা হয় সন্নিহিত বাহু, ওই সন্নিহিত বাহুদ্বয়কে নিয়ে করতে হবে একটা সামুদ্রিক আঁকাতে হবে। মানে যোগফল যেটা, সেটা দেখানোর জন্য বলছি। সেই সামুদ্রিকের যেটা কর্ণ, ওই কর্ণটা হবে ওই দুইটা সন্নিহিত বাহুর ভেক্টর যোগফল, যেটাকে আমরা ফিজিক্সের ভাষায় বলেছি কি লব্ধি। সামুদ্রিকের সূত্র পড়েছ না, ওর যে ভাষাগুলো, সেই ভাষাগুলোর বিশ্লেষণ এখন হচ্ছে প্রয়োগ। তাহলে এই দুইটা সন্নিহিত বাহুকে নিয়ে আমি যদি ভেক্টর চিত্র একটি সামুদ্রিক জয়েন করতে চাই, তাহলে কি জয়েন করতে পারবো কিনা? এর প্যারালাল এর মাথায় টানবো,
এই দেখো, খেয়াল করো কিভাবে সামুদ্রিক করছে। দেখো এর প্যারালাল এখানে টানলাম, তোমাদের কাছে স্যাটিসফাই থাকবে না? তাহলে স্যাটিসফাই যে প্যারালাল টানা খুব সহজ। এইবার এই বাহু প্যারালাল এর উপরে যেখানে তোমার সুবিধা হয় তুমি কিনে যাবে। বুঝা গেছে? তাহলে যদি তুমি টানো তাহলে এবার এই দুই বাহুকে সামুদ্রিক করে যদি আমি যোগ করি, এই যে ডটের যেটা দিলাম না, সেটা কি অর্থ তুমি নিজে খেয়াল করো। এই বাহু প্যারালাল এটা না হয়েছে? তাহলে এখন দেখো এই এটা 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 মিলে কি হয়ে যাবে? সামুদ্রিক হয়ে গেছে। তাহলে এবার পণ্যটা কি? লব্ধির বহিঃপ্রকাশ। লব্ধি বলতে কি বোঝায়? ওই দুই বাহু ভেক্টর যোগফল। এখন লব্ধি যদি আমি করি তাহলে নিশ্চয় হবে কিনা? কি হবে? তাহলে এটা হয়ে গেল তার পণ্য, এবং এই পণ্যটা প্রকাশ করছে কি? ওই বাহুটা লব্ধি। এটা ফিজিক্সের ভাষা, তোমার লব্ধি বলার দরকার নেই। তুমি বুঝবা কি? যে এই মান এবং এই মানের ভেক্টর যোগফল হচ্ছে আই, ওই দুই বাহু যোগ। বুঝা গেছে কথা? হ্যাঁ, তাহলে আয়ের পেলাম। এইবার আয়ের যদি যা, আচ্ছা এখানে আরেকটু চালাকি, এই ভেক্টর চিত্রে যখন তুমি পরীক্ষার হলে করবা এই সামুদ্রিক দেখানোর আর দরকার নেই। বললাম আর কি বুঝতে, সামুদ্রিক না দেখায় এই বাহু প্যারালাল এখানে টেনে তুমি তার মাথায় যোগটা করে রেখে মনে কথাই বুঝতো না। এর ভাব অর্থ হচ্ছে ওপরের অংশটা আমার কাজে লাগবে না, আমার নিচের অংশটা কাজে লাগবে। ওই যেটুকু কাজে লাগবে সেইটুকু দেখানো বোঝানোর জন্য, তুমি নিজের কাছে নিজে ক্লিয়ার হওয়ার জন্য আমি সামুদ্রিকের সূত্রের কথা বলে ছবি আঁকিয়ে বুঝাই দিলাম। পরীক্ষার হলে সময় সংক্ষেপ করা বা রাখার লক্ষ্যে বা মানসিকতায় তোমার এটা প্রয়োজন হবে না। ওপরের অংশ তুমি শুরু করবা এইটার কামের পর। আমি আরেকবার একটু দেখাই দিই, এটাকে আরেকটু দেখাই দিই তোমাদের। সেটা হচ্ছে যে এই বাহু প্যারালাল তো কাজ খাবে, এটা কিন্তু ঠিক আছে, এখানে কোনো গোলমাল নেই। তাহলে প্যারালাল টানা হলো তো, তাহলে মাথা ফাঁকা আছে না? এই ফাঁকা মাথা থেকে এর মাথায় যোগ, এইটাই হয়ে যাবে। আর আমার এই কিন্তু তার ব্যাখ্যা বা ভিতরের বিশ্লেষণ ওই পূর্বে যেটা কিছুক্ষণ আগে করলাম, এটা হচ্ছে তার প্রকৃত বিশ্লেষণ। সংক্ষেপ রূপরেখা হচ্ছে বোঝা গেল কথা? এইবার আয়ের কি হচ্ছে? এর ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবাহিত কি জন্য হয়ে কি ঘটাচ্ছে? ভোল্টেজ ড্রপ। তাহলে এইবার সেই জিনিসটা কি হবে? এখানে একটা ভোল্টেজ হবে, এখানে একটা ভোল্টেজ হবে। মনে মনে করলাম ইহা V1, ইহা V2। তাহলে এখন V1টা হচ্ছে কিভাবে? আয়ের এবং আর এর গুণফলে V1 হচ্ছে, আর ওরা বুঝতেই পারছে না। V1 হচ্ছে আয়ের এবং আর এর গুণফল, আবার V2টা হচ্ছে কি? আয়ের এবং x এর গুণফল। তাহলে পেলাম কি? V2 আর এখানে V1। এবার V1 আর আয়ের যদি আঁকাতে হয় তাহলে কিভাবে আঁকাবো? V1 এবং আয়ের আঁকাবো, তাহলে আয়ের আমার আঁকানোই আছে, তোমার জবাব শেষ। এবার V1 আঁকাবো কিভাবে? কেন প্যারালাল হবে? কোণ শূন্য। হ্যাঁ, অর্থাৎ লোড হচ্ছে রেজিস্টিভ। কোণ শূন্য হওয়ার কারণ হচ্ছে লোড রেজিস্টিভ, মানে উপাংশটা যার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা যদি রেজিস্ট্যান্স হয় তাহলে ওর ভোল্টেজ আর কারেন্ট ওই জায়গাটায় একই দিকে যাবে। আর যদি হয় ইন্ডাক্ট্যান্স তাহলে ভোল্টেজ থেকে কারেন্টটা 90 ডিগ্রি পিছিয়ে থাকবে। যদি হয় ক্যাপাসিট্যান্স তাহলে ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি আগিয়ে থাকে। যদি পথ এই ধরনের হয়
তাহলে V1 আমি যদি আঁকাতে চাই, আয়ের আমার আঁকানো আছে, তাহলে V1 আঁকাবো কি করে? কি হলো এটা? এইটা আর এইটা কিন্তু প্যারালাল, নাকি প্যারালাল হয়নি? হয়েছে কি হয়নি? আমি তো হাত দিয়ে আঁকানো, পুরো স্যাটিসফাই দিয়ে আঁকাবার কোনো বিষয় নেই। এইবার V2 আঁকাবো কি করে? এর ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে কি? আয়ের। এইটা আয়ের বাহু, আমি যদি বলি এটাও আয়ের, অসুবিধা আছে? যেহেতু প্যারালাল, দুজনা একই। ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি পিছিয়ে থাকবে, আর আমি যদি বলি কারেন্ট হয়তো ভোল্টেজ 90 ডিগ্রি আগিয়ে থাকবে, কথা কি না? একই। তাহলে আমার কারেন্টের লাইন আঁকানো আছে, তাহলে ভোল্টেজটা আঁকাবো কি করে? এর থেকে 90 ডিগ্রি আগিয়ে। যে কারেন্ট V1 ওখানে, V1 মানেই কিন্তু আয়ের, তাহলে কারেন্ট হইতে ভোল্টেজ হচ্ছে 90 ডিগ্রি আগিয়ে গেল। তাহলে আমার V2 জানা হয়ে গেল। এইবার তুমি আসো, এই বাহু, এই বাহু আর এই বাহু যদি ভেক্টর সামেশন করি, VS পাবো কিনা? এবং দেখো পূর্বে আমরা তাই বলেছিলাম, VS মানে হচ্ছে VR, এখানকার ভোল্টেজ ড্রপ, তার মানে এই যে V1 এবং V2, তাহলে আবার চলে এসেছি। দেখো চিত্রও তাই বলছে, কোনো ভবিজনী কথা এখানে চলবে না। VR যোগ V1 যোগ V2, V1 যোগ V2 মানে হচ্ছে এই যে অংশটা, যেটা আমরা ড্রপ বলেছি, এই যে সেই ড্রপ। তাহলে VR যোগ ভোল্টেজ ড্রপ, এই ডটের বাহুটা কি? এই দুইটা ভেক্টরের আবার বাহুর আবার ভেক্টর যোগ পাবো, তাহলে এই ড্রপ আর VR, তাহলে হয়ে গেল কি আমার VS। বোঝা গেছে কথা? VS জানা হয়ে গেলে আবার IC2 কি করে আঁকাবো? হ্যাঁ, খেয়াল করবা এই জায়গাটা, VS হইতে, কারণ এর ভোল্টেজ কে যাচ্ছে বা কে রাগানি ভোল্টেজ, সেইটাকে ঠিক করতে হবে। এর ভোল্টেজ তো VR আর এর ভোল্টেজ VS, তাহলে VS হইতে 90 ডিগ্রি আগিয়ে, VS হইতে, তাহলে VS হচ্ছে আমার কোনটা? এটা, এখান থেকে 90 ডিগ্রি। এখন কোন আসলো কি? এইটা কিন্তু নাই। বোঝা গেছে? VS হইতে 90 ডিগ্রি আগিয়ে থাকলো IC2। এখন পুরো ছেলে যদি পরীক্ষার হলে এর সাথে 90 ডিগ্রি করে এখানে যদি IC2 দিয়ে ফেলে, যেটা তোমার বইয়ের কোনো জায়গাতেও কিন্তু এই মারাত্মক ভুল আছে, যার জন্য বুঝে এই কাজগুলো করতে হবে। IC2 জানা হলো। এইবার IS কি করে পাবো? IC2 এবং I এর ভেক্টর যোগফল, এটা হচ্ছে গাণিতিক ভাষার মানে আমরা যে ধারাবাহিকতা লিখলাম সেখানে ভেক্টর চিহ্নে কি করব? বলবো I এর এবং IC2 এই দুইটা বাহু নিয়ে আমার একটা সামুদ্রিক আঁকাতে হবে, তার পণ্যটা নির্ভর করবে ওদের দুইজনার লব্ধি, যার নাম হচ্ছে যোগ। এখন কি করবো এই চালাকিটা? ঠিক পূর্বের ন্যায় এর শেষ প্রান্তে এই বাহু প্যারালাল করে মনে হয় বোঝা গেল না? এই সবুজটা প্যারালাল করে ওই সবুজটা টানছি, তার অর্থ হচ্ছে এই বাহুর প্যারালাল এইটা, এটা না হয়েছে। এখন আমি সামুদ্রিক আর আঁকাবো না, না কি করব? ওই মাথায় এই দুইটা যোগ করে দেবো। তাহলে আমার হয়ে যাবে।
আইএস। আইএস দেখো কি বলছে, তুমি আইএস এর গাণিতিক বিশ্লেষণ যে ধারাবাহিকতায় যা লিখেছিলাম, এখানে রেখাপাতনে কোনো পার্থক্য কিন্তু এখানে সৃষ্টি করেনি। আইএস লিখেছিলাম আইএম এবং আইসি2 ভেক্টর যোগফল। দেখো তাই এখানেও তাই হচ্ছে, এই হচ্ছে আইএম বাহু, এই হচ্ছে আইসি2 বাহু, এই দুইটা বাহু ভেক্টর যোগফল হচ্ছে না চিত্র। তাই এই হচ্ছে পাই পদ্ধতির সার্কিট ডায়াগ্রাম, ভেক্টর চিত্র আর অঙ্কের ধারাবাহিকতা আমি দেখিয়েছি। বোঝা গেছে কথাটা? এখন তোমাদের চর্চার ভেতর এই যে আমি কি বললাম আর তুমি কি মাথায় নিয়ে যাচ্ছ, এটা সম্পূর্ণ নির্ভর করবে তোমার চর্চার উপর। চর্চা করতে যে অনেক কষ্ট, অনেক বাধা হোচক তুমি খাবা, এই খাওয়াটাই হচ্ছে স্বাভাবিক। আর কেউ কোনো কথা বলবে না, প্রশ্ন করবে না, কিছুই না, অর্থাৎ সে কিছু বুঝেই না, সে জানেও না, বোঝেও না, কিচ্ছু না, যার জন্য তার বিপ্র কথা হবে না, সে চেয়ার টেবিলের মতো হয়ে যাবে, নো রেসপন্স, ফিডব্যাক জিরো। আর যে কাজটা করতে যাবে তুমি তো হোচট খাবা, তুমি বুঝবা না, এটাই তো স্বাভাবিক, এই জন্য তো তুমি ছাত্র। তখন তোমার করণীয় কি হবে? যে জায়গাটা বুঝছি না সেটা বন্ধুর সাথে শেয়ার করে হোক, যদি বন্ধু সমাধান না দিতে পারে আমার সাথে শেয়ার করো। শুধু মোবাইলে তুমি বলবা যে স্যার আমার এই জায়গাটা এই কাজ করতে যে আমি এই সমস্যায় পড়েছি, আমি তোমাকে বলে দেব, যদি তুমি সঠিকভাবে জিজ্ঞাসাটা করতে পারো। এখন তুমি সঠিকভাবে জিজ্ঞাসা করাটাও তোমার বোঝার বিষয়, সেই সঠিকভাবে জিজ্ঞাসা করবে যে বোঝে। কারণ আন্দাজে আমি হয়তো তাকে পাল্টা জবাব বলবো, তুমি কি জানতে চাচ্ছ, আর কিছুই বলতে পারো না। তার মানে সে একটা আবল তাবল জিজ্ঞাসা করছে, যেটা সে নিজেও জানে। এই জন্য জিজ্ঞাসা করার ভেতরে আমাদের এই সচেতনতা বোধটা থাকবে। তোমাদের করণীয় হবে যেটা বলছি, এটা সার্কিট ডায়াগ্রাম, অঙ্কের ধারাবাহিকতা এবং ভেক্টর চিত্র। আর একটা কাজ আমাদের বাকি থাকবে, সেটা হচ্ছে টি পদ্ধতির ভেক্টর চিত্র। আমরা আগামী দিন টি পদ্ধতির যখন অঙ্ক করব, অঙ্কের সাথে সাথেই আমি ভেক্টর চিত্রটা তোমাদের করে দেখাই দেবো। এগুলো প্র্যাকটিস সেশনে এই জন্য রাখবে, খ বিভাগের অনেক প্রশ্ন আসে এই জাতীয়। আর এই ধরনের প্রশ্নের জবাব হচ্ছে খাতার গুণগত মানকে নির্ভর করে, আন্দাজে কারো দেখে বা কোনো ভাব এখানে প্রযোজ্য নয়, যে বোঝে সেই করতে পারবে, করতে পারবে। আর এই সাবজেক্টটা হচ্ছে প্র্যাকটিস সেশন হচ্ছে বেশি, যার জন্য যেভাবে বলছি গোড়া থেকে সেইভাবে প্র্যাকটিস করো, তাহলে তোমরা লাভবান হবে। নাইলে কিন্তু মারাত্মক এই সাবজেক্ট কখনো অনলাইনে জুম ক্লাস করে বোঝা সম্ভব নয়।